যারা পুলিশে দুর্নীতি করতে চান তারা ছেড়ে দেন, পুলিশের চাকরি দরকার নেই। ওয়াই মি? মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। বেনজির আহমেদ কি পদে পদে ভুল করছেন, নাকি তিনি ইচ্ছাকৃত এই সমস্ত করছেন? কেন, বিষয়টা একটু খুলে বলি। প্রায় মাসখানিক আগে দুদকের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তাদের কাছে হাইকোর্টের নির্দেশনা রয়েছে বেনজির আহমেদের সম্পদের হিসেব চাইবার জন্য, এবং দুদকের পক্ষ থেকে কিন্তু সংবাদ সম্মেলন করে জানানো হয় যে তারা বেনজির আহমেদের সম্পদের হিসাব চাইবেন এবং সে বিষয়ে তদন্ত শুরু করবেন। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যে সকল তথ্যাদি প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সভায় সিদ্ধান্ত নিতে হয়েছে। এবং বেনজির আহমেদের যে সম্পদ বিভিন্ন গণমাধ্যমে এসেছে সেগুলোর উপর ভিত্তি করে, তাছাড়া দুদকে জমাকৃত যে অভিযোগগুলো রয়েছে, যে তথ্য উপাত্তগুলো রয়েছে, সেগুলো বিচার বিশ্লেষণ করে দুদকের পক্ষ থেকে কিন্তু বেনজির আহমেদকে মে মাসের শেষের দিকে 6 তারিখে সশরীরে হাজির হওয়ার জন্য একটি চিঠি পাঠায়। ওয়াই মি? ইয়েস, নাইস। আমি বহু বছর আগে একটা বই পড়েছিলাম, বইয়ের নামটা ছিল ওয়াই মি। উনি কেন, এর মূল কারণ হচ্ছে যে গত 1.5-2 মাস ধরে বিভিন্ন গণমাধ্যমে যেভাবে ওনার সম্পদের হিসেবে আসছে তাতে সকলের চক্ষু চড়ক গাছ। কারণ একজন আইজিপি সাবেক, একজন সাবেক ডিএমপি কমিশনার, একজন সাবেক র্যাবের মহাপরিচালকের এত সম্পদ কি করে হতে পারে, সেটি আসলে ভাববার বিষয়। বাংলাদেশের হেন কোনো জেলা নেই, খুব সম্ভবত খুব কম জেলাই আছে যেখানে তার সম্পদ নেই। ওনার যে গ্রামের বাড়ি, যে গ্রামের জেলা, খোদ প্রায় 1,500 বিঘার মতো সম্পদ তার রয়েছে, এবং তিনি সেখানে উল্লেখ করছেন যে তার পরিবার কৃষি খামার করে, মৎস্য চাষ করে সম্পদের তার যে বাড়তি, এই আয় থেকে তার সম্পদ বৃদ্ধি করেছেন। এটি আসলে কতটুকু সত্য? বাংলাদেশে উনি একমাত্র ব্যবসায়ী যার শুধুমাত্র আয় হচ্ছে, কোনো ব্যয় নাই, কোনো লোকসান নাই, উনি শুধু আয় করে যাচ্ছেন, আয় করে গিয়েছেন, এবং সকল আয়ের টাকা দিয়ে তিনি এত সম্পদ গড়েছেন সারা দেশে। চাকরি জীবনে আমি ব্যক্তিগতভাবে সবসময় ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি, এবং বিদেশেও তার অনেক সম্পদ রয়েছে বলে তথ্য জানা যায়, যার কারণে ভিএফআইইউ, বাংলাদেশের যে অর্থ পাচার যে কমিটি এবং দুদক, তারা কিন্তু বাংলাদেশের বাইরে বেনজির আহমেদের কোথায় কোথায় সম্পদ রয়েছে সেগুলো তদন্ত করবার জন্য অনুমোদন পেয়েছেন, এবং সেই অনুমোদনগুলো তারা করবে। তিনি আবার একটু ভুলও করে ফেলেছেন। বেনজির আহমেদ স্টানবাজি করতে পছন্দ করেন, ওনার লেকচার, ওনার বক্তৃতা শুনে সেটাই মিন করে। উনি প্রায় স্টানবাজি করেন। এক শ্রেণীর মানুষের নষ্ট রাজনীতির দুষ্ট চর্চায় যারা আমাকে অন্যায়ভাবে এবং অযৌক্তিকভাবে তাদের বিপক্ষে আবিষ্কার করেছেন কিছু লোক। অনেকে প্রত্যাশা করেছিল 6 জুন তিনি স্টান্টবাজের মতো দুদকে গিয়ে হাজির হবেন, এবং ওনার বিরুদ্ধে যত অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে উনি বাইরে আছেন, পালিয়ে আছেন, সেগুলোকে মিথ্যা প্রমাণ করবার জন্য হলেও তিনি 6 জুন দুদকে এসে হাজির হবেন। কিন্তু কেন জানি বোকার মতো, ওনার উপদেষ্টা কারা সেটা আসলে বোধগম্য নয়, কেন জানি উনি আসেননি। উনি বাংলাদেশের বাইরে বেশি দিন টিকে থাকতে পারবেন না। খুনি, পলাতক আসামির মতো মুখ লুকিয়ে বিভিন্ন দেশে ঘুরবেন। আর ওনার বিরুদ্ধে তো স্যাংশন দেয়াই আছে। ওনার এবং ওনার পরিবারের কোনো সদস্য কিন্তু আপনার সুইফটের কোড ব্যবহার করা কোনো এটিএম, কোনো ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবে না পৃথিবীর কোথাও। তার মানে উনি যেই দেশেই যান তাকে ক্যাশ টাকা বহন করতে হবে, এবং টাকাগুলো যেতে হবে হুন্ডির মাধ্যমে। উনি ব্যাংকিং চ্যানেলে কোনো টাকা কোথাও ট্রান্সফার বা এদিক সেদিক করতে পারবে না। বন্ধুদের মাধ্যমে সে টাকা ট্রান্সফার করবে, কত টাকা পর্যন্ত ট্রান্সফার করবে, তার বন্ধুবান্ধবরা কত তাকে সাহায্য করবে সে যখন বিদেশে পালিয়ে থাকবে, সেই বিষয়টা কিন্তু আসলে প্রশ্ন করবার মতো। তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, অনেকে ধারণা করছে সিঙ্গাপুরে আছেন, অনেকে ধারণা করছে দুবাইতে আছেন, কেউ বলছে তুরস্কে আছেন। আবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি যে বাংলাদেশের বাইরে গত 4 মে গিয়েছেন, সেই জাতীয় কোনো তথ্য বাংলাদেশের ইমিগ্রেশন যে সার্ভার সেখানে নেই বলে আমরা যতটুকু জেনেছি। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো,
মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবে। তার অনেকগুলো কারণ থাকতে পারে। একটি কারণ থাকতে পারে ওনার তো অগাধ সম্পদ এবং অনেক টাকা। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে ইনভেস্টমেন্ট কোটায় পাসপোর্ট পাওয়া যায় এবং পিআর পাওয়া যায়। সেই রকম একটি দেশে হয়তো ইনভেস্টমেন্ট কোটায় তিনি পাসপোর্টটি করেছেন বি আহমেদ নামে, সংক্ষেপে বেনজির আহমেদের জায়গায়। ওনার পাসপোর্ট নাম্বার আলাদা, ওই দেশের আইডি বসবে তার। ওই পাসপোর্ট দিয়ে, অর্থাৎ তিনি যে দেশের পাসপোর্টের নাগরিক হয়েছেন সেই পাসপোর্ট দিয়ে যদি বাংলাদেশের বাইরে তিনি ইমিগ্রেশন ক্রস করে চলে যায়, তাহলে কিন্তু এই নামে বাংলাদেশের যে এসবির সার্ভার, ইমিগ্রেশনের সার্ভার, সেখানে আসলে স্পেসিফিকলি ওনার নামটা উল্লেখ থাকবার কথা না। যার কারণে এখনও পর্যন্ত উনি কত তারিখে গেছেন, কেউ বলছে 4 মে গেছেন, আসলে সত্যিকারে গিয়েছেন কিনা, না আগে গেছেন না পরে গেছেন, সেই বিষয়গুলো কিন্তু কারো পরিষ্কার নয়। এবং দুদকের পক্ষ থেকে পরবর্তীতে যে বলা হয়েছিল যে আসলে বেনজির আহমেদের সম্পদের হিসাব চাওয়া হবে, তার সম্পদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে, ঠিক তার অল্প কদিন পরেই কিন্তু তিনি বাংলাদেশ ত্যাগ করেন। এবং কোন পাসপোর্টে ত্যাগ করেন, পাসপোর্ট নিয়ে অনেক কাহিনী রয়েছে, এর মধ্যে অনেক গণমাধ্যমে এসেছে, আমি সেই বিষয়টি টানতে চাই না। তিনি যখন সরকারি সার্ভিসে, তিনি যখন আইজিপি, তখন তার পাসপোর্টে ছিল তিনি প্রাইভেট জব করেন, প্রাইভেট সার্ভিস করেন, এটি একটি ক্রিমিনাল অফেন্স। সে বিষয়টি ভিন্ন, সে বিষয় হয়তো এর আগে অনেকেই গণমাধ্যমে সেটি প্রকাশ করেছে, আমি সেই বিষয়টি বলতে চাই না। তিনি যে বিদেশি পাসপোর্টে এবং বিদেশি পিআর নিয়ে যে বাংলাদেশ ত্যাগ করেছেন এবং পুরো পরিবার সহ, সেটি কিন্তু অনস্বীকার্য। এটি আসলে স্বীকার করতে হবে, কারণ এখন পর্যন্ত তার কোনো ডকুমেন্ট, তার বেরিয়ে যাওয়ার ডকুমেন্ট এখন হাজির হয়নি। আরেকটি যেটি ভুল করেছেন সেটি হচ্ছে যে তিনি কিন্তু দুদক যে তাকে 6 জুন সশরীরে দুদক কার্যালয়ে এসে তার সম্পদের হিসাব এবং তার তালিকা দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছিলেন, তিনি 5 মে যে আরও 15 দিন সময় চেয়ে যে দুদকের কাছে চিঠি দিয়েছেন আইনজীবী মারফত বা যে কোনো মারফত, এই চিঠি দেওয়ার ফলে এবং এই সময় চাওয়ার ফলে তিনি যে ভুলটি করেছেন, দুদক যে চিঠি তাকে দিয়েছিল 6 জুন হাজির হওয়ার জন্য, সেই চিঠির বৈধতা তিনি দিয়ে দিয়েছেন। এবং যার কারণে ওই চিঠি বৈধ বিধায় তিনি সেই বৈধতাকে স্বীকৃতি দিয়ে তিনি 15 দিনের সময় চেয়েছেন তাকে সশরীরে হাজির হবার সুযোগ দেওয়ার জন্য। তিনি আসলে পাবেন 17 দিন, কারণ 6 তারিখ থেকে 15 দিন যোগ করলে হয় 21 তারিখ, 21 তারিখ শুক্রবার, 22 তারিখ শনিবার, তার মানে উনি হাজির হতে পারবেন 23 তারিখে। এবং দুদকের পক্ষ থেকে বলা হচ্ছে তাকে হয়তো আর সময় দেয়া হবে না। যখন তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে মাসখানেক ধরেই অভিযোগ উঠছিল, তিনি কিন্তু ফেসবুক লাইভে এসে বলেছিলেন যে তার সম্পদ যে অবৈধ, এটা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে সেই সকল সম্পদ তিনি, যিনি প্রমাণ করতে পারবেন, তাদের সবাইকে দিয়ে দেবেন। এক্স্যাক্টলি হয়েছে তাই। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসিমুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সেই সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। তার সম্পদে কিন্তু এরই মধ্যেই প্রশাসক নিয়োগ হয়ে গেছে। গোপালগঞ্জ, মাদারীপুর সহ বিভিন্ন জেলায় তার যে সম্পদগুলো রয়েছে, এরই মধ্যে আদালত কিন্তু সেই জেলা প্রশাসককে সেই সম্পদ দেখভালের দায়িত্ব দিয়ে দিয়েছেন। সাভারে তার মৎস্য খামার রয়েছে, সাভারে তার বিভিন্ন খামার রয়েছে, সেগুলো দেখবার জন্য সাভার থানার যে মৎস্য কর্মকর্তা তাদেরকে দায়িত্ব দিয়েছেন। এবং অন্য সম্পদ দেখবার জন্য সকলকে বিভিন্নভাবে কিন্তু আদালতের পক্ষ থেকে প্রশাসক এবং দেখভালের দায়িত্ব দিয়ে তত্ত্বাবধায়ক নিয়োগ করেছে আদালত। ওনার গুলশানের যে 4টা ফ্ল্যাট আছে, এটার বর্তমান ডিটেলস অবস্থান জানার জন্য বলছে। এই কারণে এই অংশটুকু বাদ দিয়ে বাকি যত সম্পত্তি, স্থাবর সম্পত্তি ক্রয় করা হয়েছিল, সমস্ত সম্পত্তির উপরে রিসিভার নিয়োগ করছে। তার মানে তিনি কিন্তু স্বীকার করে গেছেন আগেই যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ যদি প্রমাণ হয়, তার যে অবৈধ সম্পদ, এটা যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে যে প্রমাণ করতে পারবে তাদেরকে দিয়ে দেওয়া হবে। উনি কিন্তু পক্ষান্তরে এগুলো দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এবং দিয়ে দেওয়ার ব্যবস্থা করা মানেই হচ্ছে তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ আনা হয়েছে, সমস্ত অভিযোগ তিনি স্বীকার করে নিয়েছেন। যেমনটি স্বীকার করে নিয়েছেন দুদকে তাকে 6 জুন হাজির হওয়ার জন্য যে চিঠিটি পাঠিয়েছে, সেই চিঠিকে গ্রহণ করবার মাধ্যমে এবং 15 দিন সময় চাইবার মাধ্যমে তিনি এই চিঠিকে বৈধতা দিয়েছেন এবং তিনি স্বীকার করেছেন যে তিনি আগামী 15 দিনের মধ্যে হাজির থাকবেন। যেহেতু ওনার ব্যক্তিগতভাবে শুনানি গ্রহণ করা সম্ভব হয়নি, তাই আমাদের অনুসন্ধানকারী দল
আরেকটি তারিখ নির্ধারণ করেছেন, আগামী 23শে জুন 2024 তারিখ। তিনি একটি সুযোগ পেতে পারতেন। সুযোগটি হচ্ছে তিনি 6 জুন দুদক কার্যালয়ে এসে হাজির হতে বলেছে তার সম্পদের হিসেব বা বিবরণ দেবার জন্য। তিনি এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে কিন্তু হাইকোর্টে একটি রিট করতে পারতেন। সেখানে কিন্তু উনি যথেষ্ট সময় পাবার তার সুযোগ ছিল যে এই চিঠির বৈধতা কতটুকু। হাইকোর্ট হয়তো 10 দিন সময় নিত, 15 দিন সময় নিত, উনি সেই সময়টা পেতে পারতেন, বা অনেক লম্বা সময় কিন্তু পাওয়া যায়। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে যারা একটু প্রভাবশালী থাকে, হাইকোর্ট যখন তার ডেট দেয়, রিটের যে শুনানি দেয়, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো দায়ের করা হয় সেই অভিযোগকে স্টে করে একটা লম্বা সময় দিয়ে দেয় তাকে আইনি প্রক্রিয়াগুলো যাতে সে খুব দ্রুত সম্পন্ন করতে পারে। তো বেনজির আহমেদ এই সুযোগগুলো মিস করেছেন। তিনি যদি এখন না আসেন, সে 23 তারিখে দুদক কার্যালয়ে আসতে মোটামুটি বাধ্য। তিনি যদি না আসেন তাহলে তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ রয়েছে, অভিযোগ উঠেছে, সমস্তগুলো কিন্তু প্রমাণ হয়ে যাবে যে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো যে উঠেছিল এগুলো সত্য। তিনি বলেছিলেন যে কেউ যদি দুর্নীতি করতে চায় তাহলে যেন পুলিশ বাহিনীতে যোগ না দেয়। তিনি পুলিশ বাহিনীতেই ছিলেন। যারা পুলিশে দুর্নীতি করতে চান তারা ছেড়ে দেন পুলিশের চাকরি, দরকার নেই। এটা এর থেকে স্পষ্ট উচ্চারণ কী হতে পারে? অ্যাজ এ আইজিপি অল দি টাইম আমি পাবলিকলি বলি যে যারা দুর্নীতি করতে চান তাদের জন্য পুলিশ বাহিনী না। অন্য কে কোথায় কী করলো মানুষ, আমাদের দেশের মানুষ কিন্তু খুব একটা বদল করে না, কিন্তু পুলিশ বাহিনী কেউ দুর্নীতি করবে এটা আমাদের দেশের সাধারণ মানুষ প্রত্যাশা করে না। তো সে কারণে দুর্নীতির জন্য পুলিশ বাহিনী না, দে হ্যাভ টু লিভ দিস, কুইট দিস সার্ভিস। এবং যারা ভবিষ্যতে আসবেন চাকরি, তাদেরকেও বলবো আমি, যদি মনে কোনো খারাপ প্রবৃত্তি থাকে এই চাকরিটা অন্য জায়গায়। এবং তিনি হয়তো এই কথা দিয়ে অনেকেই বলা বলি করছে, প্রমাণ করেছেন যে আসলে পুলিশ বাহিনীতে যদি কেউ দুর্নীতি করতে চায় তাহলে একমাত্র উনিই করতে পারবেন।